পড়ছি সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা সমগ্র থেকে ফেলুদা গোয়েন্দা গল্প ডাক্তার মুন্সির ডায়েরি পার্ট 2। 6। শালা প্রায় সঙ্গে সঙ্গে এসে হাজির হলেন। কপালের ঘাম মুছতে থেকে মনে হলো ভদ্রলোক একটু নার্ভাস বোধ করছেন। আপনার নাম তো চন্দ্রনাথ, পদবী কি? ভদ্রলোক বসার পর ফেলুদা প্রশ্ন করল। বোস। আপনি এখানে রয়েছেন 15 বছর, তাই তো? হ্যাঁ, কিন্তু আপনি কি করে? আমি ডাক্তার মুন্সির ডায়েরিটা পড়েছি, আপনার বিষয়ে অনেক কিছু জানি, তবু আপনার মুখ থেকে কনফার্মেশনের জন্য কতগুলো প্রশ্ন করছি। চন্দ্রনাথ বোস আবার ঘাম মুছলেন। ডাক্তার মুন্সি আপনাকে বাড়িতে থাকতে বলেন? না, আমার বোন ডাক্তার মুন্সিকে অনুরোধ করেন। উনি এক কথায় রাজি হয়ে যান? না। তাহলে? আমার বোন পিড়াপিড়ি করলে পরে রাজি হন। আপনি তো কোনো চাকরি টাকরি করেন না? না। হাত খরচা পান মাসে মাসে? হ্যাঁ। কত? 500। হাত চলে যায়? চন্দ্রনাথ বাবু উত্তর না দিয়ে মাথা হেঁট করলেন। বুঝলাম, হাত খরচটা যথেষ্ট নয়। আপনি তো ইন্টারমিডিয়েট অবধি পড়েছেন। হ্যাঁ। ছাত্র হিসেবে কিরকম ছিলেন? সাধারণ। নাকি তার চেয়েও নিচে? চন্দ্রনাথ বাবু চুপ। প্রথমবার আইএতে ফেল করেননি, সে কারণেই তো আপনার কোনো চাকরি জোটেনি, তা নয় কি? দৃষ্টি নত করে মাথা নেড়ে হ্যাঁ বললেন চন্দ্রনাথ বাবু। এবারই কোনো কাজ আপনি করেন কি? হ্যাঁ। কি? বাজার করি, ওষুধপত্র আনি। বুঝেছি। আপনার শোবার ঘর দোতলায়? হ্যাঁ। কোনখানে? ডাক্তার মুন্সির ঘর থেকে কত দূরে? পাশে। একেবারে পাশে? লাগালাগি? ইয়েস। রাত্রে ঘুমন কখন? 10টা অথবা 10:30। আর ওঠেন? 6টা। এ খুন সম্বন্ধে আপনার কিছু বলার আছে কি? নো নো স্যার, নাথিং। ঠিক আছে, আপনি এবার অনুগ্রহ করে রাধাকান্ত মল্লিককে একটু পাঠিয়ে দিন। রাধাকান্ত মল্লিক এসে সোফায় বসে একসঙ্গে হাত আর মাথা নেড়ে বললেন, আমি খুন সম্বন্ধে কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমি বলেছি আপনি জানেন? বলেননি, কিন্তু বলবেন। আই নো, ইউ ডিটেকটিভ। এসব জেরা টেরা আমার ভালো লাগে না। যা বলার আমি বলে যাচ্ছি, আপনি শুনুন। আমি যে ব্যারাম নিয়ে এখানে আসি তার নাম আমি জানতাম না। মুন্সি বলেন পারসিকিউশন ম্যানিয়া। তার লক্ষণ হলো চারপাশের সব লোককে হঠাৎ শত্রু বলে মনে হয়। বাবা, দাদা, পড়শি, অফিসের কলিগ, কেউ বাদ নেই। সবাই যেন ওত পেতে বসে আছে, সুযোগ পেলেই ঝাঁপিয়ে পড়বে। আগে এটা ছিল না, ঠিক কখন যে শুরু হলো তাও বলতে পারি না। শুধু এটা বলতে পারি যে শেষ দিকে এমন হয়েছিল যে রাত্রিটি ঘুমাতে পারতাম না। পাছে ঘুমালে কেউ এসে বুকে ছুরি মারে। ডাক্তার মুন্সির ওষুধে কাজ দেয়? দিচ্ছিল, তবে সময় লাগছিল। কথা ছিল আর 2 সপ্তাহ পরে ছুটি পাবো, কিন্তু তার আগে ছুটি হয়ে গেল। আপনি কি এখন বাড়ি ফিরে যাবেন? পুলিশ যেতে দিলেই যাব। আপনার চাকরি তো একটা আছে নিশ্চয়? পপুলার ইন্স্যুরেন্স। ঠিক আছে, আপনি এবার আসতে পারেন। রাধাকান্ত চলে যাবার পর ফেলুদা একবার খুনের জায়গা আর লাশটা দেখে এলো। যে জিনিসটা দিয়ে বাড়ি মেরে খুন করা হয়েছে সেটা এখনো খুঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যে পুলিশকে ডাক্তার এসে দেখে বলে গেছে খুনটা হয়েছে ভোর 4টা অথবা 5টার মধ্যে। পাণ্ডুলিপিটা এখনো পাওয়া যায়নি। ইন্সপেক্টর সোম বলেছেন সেটা বেরোলে ফেলুদাকে জানিয়ে দেবেন। মিসেস মুন্সির সঙ্গে কি এখন কথা বলা যাবে? ফেলুদা জিজ্ঞেস করলো সোমকে। না, যাবে। উনি দেখলাম মোটামুটি শক্তই আছেন। আমরা 3 জন মিসেস মুন্সির ঘরে গেলাম। ভদ্রমহিলা জানালার দিকে মুখ করে খাটে বসে আছেন। ফেলুদা দরজায় টোকা মারতে আমাদের দিকে ফিরলেন। আমি চমকে উঠলাম। ইনি হুবহু এর ভাইয়ের মতো দেখতে। চমৎ নাকি? নমস্কারের পর ফেলুদা বলল, আমার নাম প্রদেশ মিত্র। আমি একজন প্রাইভেট ডিটেকটিভ। আপনার স্বামীর মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে এসেছি।
আপনি কিছু জিজ্ঞেস করবেন কি? দেখে অবাক হলাম যে ভদ্রমহিলার কথায় বিন্দুমাত্র কান্নার রেশ নেই। ফেলুদা বলল, সামান্য দু একটা প্রশ্ন। ভদ্রমহিলা আবার জানালার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বললেন, করুন। এ হত্যা সম্বন্ধে আপনার কিছু বলার আছে কি? ওর ডায়েরি হলো ওর কাল। আমি ওকে কতবার বলেছি, তুমি লিখেছো লেখো, কিন্তু এই জিনিস ছাপিও না। আমার দেশের লোকেরা এত সত্যি কথা গ্রহণ করতে পারবে না। অনেকে ব্যথা পাবে, অনেকে অসন্তুষ্ট হবে। আর আজ আমি কিন্তু ডায়েরিটা পড়েছি। আমার মনে হয় না এটা পড়লে মনে কেউ ব্যথা পেত। শুনে খুশি হলাম। আপনি আর চন্দ্রনাথ বাবু যমজ ভাই বোন? হ্যাঁ। আপনি যখন ডাক্তার মুন্সিকে প্রস্তাব করেন আপনার ভাইকে বাড়িতে এনে রাখা হোক, তা উনি কি বলেন? অনিচ্ছা সত্ত্বেও মত দেন। অনিচ্ছা কেন? আমার ভাই কোনো চাকরি করে না, সেটা উনি কখনোই মেনে নিতে পারছিলেন না। উনি নিজে ছিলেন কাজ পাগল মানুষ, কাজ ছাড়া আর কিছুই জানতেন না। অনেক ধন্যবাদ মিসেস মুন্সি, আমার আর কিছু জানার নেই। ৭। বাড়ি ফিরতে ফিরতে ১২টা হয়ে গেল। লালমোহন বাবু সকালে স্নান সেরে বেরোন, কাজেই সে সমস্যাটা নেই। তাকে বললাম দুপুরের খাওয়াটা আজ এখানেই সারতে। ভদ্রলোক রাজি হয়ে গেলেন। মহিয়সী মহিলা পাখাটা খুলে ফুল স্পিড করে তার প্রিয় কাউচটায় বসে বললেন লালমোহন বাবু, এত বড় একটা ট্রেজারিতে এতটুকু টস্কার নেই, অথচ ভাইটা একেবারে গোবর গণেশ। সেই জন্য মহিলার ভাইয়ের উপর এত টান, বলল ফেলুদা। এ বড় জটিল মনোভাব লালমোহন বাবু। স্নেহ, অনুকম্পা এসব তো আছে, তার মধ্যে কোথায় যেন একটা মাতৃত্বের রেশ রয়েছে। ভদ্রমহিলার নিজের কোনো ছেলে ফেলে নেই এবং ডাক্তার মুন্সি প্রথম পক্ষের স্ত্রী ছেলের প্রতিও টান নেই। এসব কথা ভুলবেন না। তার উপরে চমজ, তা তো বটে। আপনার কি মনে হয় ভদ্রমহিলা ডাক্তার মুন্সির সঙ্গে বনিবনা ছিল না? সেটা মুন্সি পরিবারের সঙ্গে অন্তরঙ্গ না থাকলে বলা মুশকিল। গোয়েন্দাকে যা বোঝার বুঝতে হয় দুটি ইন্দ্রিয়ের সাহায্যে, কান আর চোখ। এক্ষেত্রে কান কি বলছে? মনে একটা খটকা জাগাচ্ছে। কি সেটা? সেটা আপনারা কেন বোঝেননি তা জানি না। এবার আমি একটা কথা না বলে পারলাম না। তুমি বলতে চাও ওর কথা শুনে মনে হলো উনি ডায়েরিটা পড়েছে? সাবাস তপসে, সাবাস। কেন মশাই, ডায়েরিতে কি ধরনের জিনিস আছে সেটা তো মুন্সি মুখেও বলতে পারে। একই হলো লালমোহন বাবু, একই হলো। মুন্সির কথায় মনে হয়েছিল তিন ব্যক্তির ঘটনা ছাড়া ডায়েরিতে কি আছে তা কেউ জানে না। এখন মনে হচ্ছে কথাটা হয়তো ঠিক না। তবে এটা তো বোঝা যাচ্ছে ডাক্তার মুন্সি স্ত্রীর প্রতি মোটেই বিরূপ ভাব প্রসার করতেন না। ডায়েরির প্রথম খাতা খুলতে সেটা প্রমাণ হয় যে স্ত্রীর সঙ্গে বনিবনা নেই, তাকে কেউ বই উৎসর্গ করে না। আপনি দেখি ফর্মে আছেন, ভেরি গুড। আরেকটা ব্যাপার আমি কানকে কাজে লাগিয়েছি মশাই, আপনি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন। ডক্টর মুন্সি নিজের ছেলের প্রতি যে মনোভাব দেখিয়েছেন তাতে তাকে শুষ্কং কাষ্টং বলে মনে হওয়া আশ্চর্য নয়, কিন্তু সেখানে দেখুন তার সেক্রেটারির প্রতি তার কত দরদ। গুড গুড। ফেলুদা যে অন্যমনস্কভাবে তারিফটা করে সোফা ছেড়ে উঠে পায়চারি আরম্ভ করে দিল। কি ভাবছেন মশাই? প্রায় ১ মিনিট চুপ করে থেকে প্রশ্ন করলেন জটায়ু। ভাবছি যে ৩ উচ্চ নামের মধ্যে একজনই রয়ে গেল যার আসল পরিচয়টা পাওয়া গেল না, ফলে মামলাটার মধ্যে একটা ফাঁক রয়ে গেল যেটার পূরণ হবে না। আপনার কি মনে হয় ডাক্তার মুন্সি কোনো তথ্য প্রিং? আমাদের এই নতুন টেলিফোনটার আওয়াজ আগেরটার চেয়ে অনেক বেশি জোরে। ফেলুদা রিসিভারটা তুলে হ্যালো বলল। অবিশ্বাস্য টেলিফোন, যাকে ফেলুদা টেলিপ্যাথি বলে, এই হলো ১৬ আনা তাই। তার সঙ্গে কি কথাবার্তা হলো সেটা ফেলুদা ফোন নামিয়ে রেখে বলেছিল। আমি যখন ঘটনাটা লিখতে যাব তখনও বলল, যদিও তুই ফোনটার সময় শুধু আমার কথাগুলো শুনেছিলি, লেখার সময় এমনভাবে লেখ যেন দুই তরফের কথাই শুনতে পাচ্ছিস, তাহলে পাঠক মজা পাবে। আমি ওর কথা মতোই লিখছি। হ্যালো মিস্টার মিত্তির? হ্যাঁ, আমি আর কথা বলছি। আর? মুন্সির ডায়েরির আর? ও, তা হঠাৎ আমাকে ফোন কেন? মুন্সির সঙ্গে আমার সম্পর্কের কথা আপনি জানলেন কি করে? আপনি আজ সকালে মুন্সির বাড়ি যাননি? তা তো যাবই। মুন্সি আজ ভোর রাত্রে খুন হয়েছেন, সে কারণে যেতে হয়েছিল। আপনার চেহারা অনেকের কাছেই পরিচিত, সেটা আপনি জানেন বোধহয়। মুন্সির বাড়ির সামনে ভিড়,
পুলিশ দেখে প্রতিবেশীদের অনেকেই বারান্দায় এসে দাঁড়িয়েছিল। তাদেরই একজনকে ছিঁড়ে ফেলে আমার এক পেশেন্ট। আমিও ডাক্তার, সেটা জানেন কি? এই পেশেন্টের বাড়ি গেছিলাম ঘণ্টাখানেক আগে। তারই কাছে শুনি মুন্সির মৃত্যু ও আপনার উপস্থিতির খবর। দুয়ে দুয়ে চার করে বুঝি মুন্সি আপনাকে এমপ্লয় করেছিল। আপনার আসল নামটা জানতে পারি কি? না, পারেন না, ওটা উজ্জ্বলই থাকবে। আমি জানতে চাই, মুন্সি আপনাকে আমার সম্বন্ধে কি বলেন? উনি বলে, আপনাকে উনি যথেষ্ট চেনেন এবং আপনাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ডায়েরিটা বেরোচ্ছে এবং তাতে আপনার অতীতের ঘটনা থাকছে জেনেও নাকি আপনি কোনো আপত্তি করেননি। ননসেন্স, সম্পূর্ণ মিথ্যা। ও আমাকে জানাবে কি করে? আমি তো 15 দিন বাইরে থেকে কলকাতায় ফিরেছি সবে পরশু রাত্রে। বাড়িতে এসে পুরনো স্টেটসম্যান ঘাঁটতে ঘাঁটতে মুন্সি ডায়েরি পেঙ্গুইন ছাপছে খবরটা দেখি। খবরটা পড়ে আমার অস্বস্তি লাগে। মুন্সি সাইকিয়াট্রিস্ট হয়তো অনেক মনোবিকারগ্রস্ত ব্যক্তির হাড়ির খবর সে জানে। আমার তো বটেই। সে সব কথা কি সে ডায়েরিতে লিখেছে? আমি মুন্সিকে ফোন করি। সে স্বীকার করে যে আমার ঘটনা তার ডায়েরিতে স্থান পেয়েছে। তবে আমার নাকি চিন্তার কোনো কারণ নেই, এজন্য সে আমার নামের শুধু প্রথম অক্ষরটা ব্যবহার করা হয়েছে। কিন্তু তাতে আপনি আশ্বস্ত হবেন কেন? আমি 24 বছর আগেও ডাক্তার ছিলাম, এখনো আছি। তখনকার অনেক পেশেন্ট এখন আমার পেশেন্ট। ডায়েরি থেকে তারা আমায় ছিনে ফেলবে না তার কি গ্যারান্টি? আমি কিন্তু ডায়েরিটা পড়েছি। আমার মনে হয় আপনার চিন্তার কোনো কারণ নেই। আপনি যখন পড়েছেন তখন আমিও পড়ব। যে কথাটা আমি মুন্সিকে বলি। আমি বলি যে, তোমার কথা আমি বিশ্বাস করি না। আমি নিজে তোমার লেখা পড়ে বিচার করব সেটা ছাপলে আমার আদৌ কোনো ক্ষতি হবে কিনা। তুমি আমাকে লেখাটা দাও। যদি না দাও তাহলে তোমার অতীতের ঘটনা আমি ফাঁস করে দেব। এ আবার কি বলছেন আপনি? মিস্টার মিত্তির, আমি আর মুন্সি একই বছর লন্ডনে যাই ডাক্তারি পড়তে। আমার বিষয়ে যদিও মনোবিজ্ঞান ছিল না, কিন্তু আমাদের দুজনেরই যথেষ্ট পরিচয় ছিল। আমি মুন্সির যে চেহারা দেখেছি সে চেহারা কলকাতার কেউ দেখেনি। সে যেখানে উচ্ছন্ন যেতে চলেছিল আমি তাকে সামলাই, তাকে সোজা পথে নিয়ে আসি। কলকাতায় ফিরে এসে প্র্যাকটিস শুরু করার পর সে ক্রমে ক্রমে নিজেকে সংস্কার করে। আপনি মুন্সির বাড়ি গিয়ে তার কাছ থেকে লেখাটা চেয়ে আনেন? আগে হ্যাঁ, গতকাল রাত 11টায়। বলেছিলাম 2 দিন পর লেখাটা ফেরত দেব। এখন অবশ্যই তার কোনো প্রয়োজন নেই। নেই মানে? আপনি পাণ্ডুলিপি ফেরত দিলেই সেটা ছাপা হবে। লেখকের মৃত্যুর পর তার বই ছাপা হয়েছে অনেক ক্ষেত্রে। একে ইংরেজিতে পোস্থুমাস পাবলিকেশন বলে। সেটা আপনি জানেন না? জানি, কিন্তু এক্ষেত্রে সেটা হবে না। লেখাটা আমি পড়েছি, সেটা আমার কাছেই থাকবে, বই হয়ে বেরোবে না। আসি। ফেলুদা রিসিভারটা নামিয়ে রেখে দিল। তার মুখ গম্ভীর। লোকটা এমন করে আমার উপর টেক্কা দিল। খপ করে সোফায় বসে পড়ল ফেলুদা। এ সহ্য করা যায় না। আর এমন চমৎকার লেখা কিভাবে বেহাত হয়ে গেল? লেখাটা নিয়ে ভাববেন না ফেলুবাবু, একটু যেন রাগত ভাবে বললেন জটায়ু। দ্য খুন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য লেখা। আপনি লেখাটা পড়েও এ কথা বলছেন? বলছি। যেখানে মার্ডার হ্যাজ বিন কমিটেড সেখানে আর ওসব কিছু তার কাছে তুচ্ছ। শ্রীনাথ এসে খবর দিল ভাত বাড়া হয়েছে। আমরা 3 জনে খাবার ঘরে খেতে বসলাম। লালমোহন বাবু যদিও বেশ তৃপ্তির সঙ্গে খেলেন, এমনকি চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খেতে বললেন, আপনাদের জগন্নাথের রান্নার তুলনাই নেই। ফেলুদা শুক্তো থেকে দই পর্যন্ত একেবারেই মুখ খুলল না। খাবার পর 3 জনে 3টা পান মুখে পুরে বসবার ঘরে বসতেই ফোনটা বেজে উঠল। আমিই ধরলাম। ইন্সপেক্টর সোম। আমি ফেলুদার হাতে ফোনটা চালান দিলাম। বলুন স্যার। এরপর ফেলুদা কেবল 2টো কথাই বলল। প্রথমে মিনিট খানেক কথা শুনে বলল, তাহলে তো খুনটা বাড়ির লোকে করেছে বলেই মনে হচ্ছে। আর ফোনটা রাখার আগে বলল, ভেরি ইন্টারেস্টিং, আমি আসছি। কোথায় যাচ্ছ? আমি জিজ্ঞেস করলাম। মুন্সি প্যালেস। টেবিল থেকে চারমিনারের প্যাকেট আর লাইটারটা তুলে পকেটে পুরে বলল ফেলুদা, খুনটা বাড়ির লোকে করেছে কেন বললেন? জটায়ু প্রশ্ন। কারণ নিস্তারিণী ঝিয়ে আবিষ্কার করেছে যে একটা হামান দিস্তা মিসিং, এ পারফেক্ট মার্ডার ওয়েপন। আর ইন্টারেস্টিংটা কি? মুন্সির একটা ডায়েরি পাওয়া গেছে যাতে এই বছরের প্রথম দিন থেকে মারা যাবার আগের দিন পর্যন্ত এন্ট্রি আছে। চলুন বেরিয়ে পড়ি। আর পেঙ্গুইন
যে ডায়েরিটা ছাপছিল সেটা 1999 ডিসেম্বরে শেষ হয়েছে। পুলিশ যেটা পাণ্ডুলিপি খুঁজতে খুঁজতে মুন্সির শোবার ঘরে পেয়েছে সেটাতে দৈনিক এন্ট্রি আছে 1990 পয়লা জানুয়ারি থেকে মুন্সি মারা যাবার আগের রাত অর্থাৎ 13ই সেপ্টেম্বর পর্যন্ত। ডায়েরিটা সম্ভবত খাটের পাশে টেবিলে রাখা ছিল, সেখান থেকে মাটিতে পড়ে যায়। পুলিশ সেটিকে মাটিতে পায়। ডায়েরিটা সোমের কাছ থেকে নিয়ে প্রথম খাতা খুলেই ফেলুদার চোখ এসে আটকে গেল। কিছুক্ষণ ভ্রুকুটি করে পাতাটার দিকে চেয়ে থেকে আবার যেন সদ্বিদ ফিরে পেয়ে পাশে দাঁড়ানো শঙ্করবাবুকে জিজ্ঞেস করল, আপনি জানতেন যে আপনার বাবা ডায়েরি রাখার অভ্যাসটা শেষ দিন পর্যন্ত চালিয়ে গেছেন? একেবারে না, তবে শুনে যে অবাক হচ্ছি তা নয়, কারণ 40 বছর একটানা লিখে হঠাৎ বন্ধ করার তো কোনো কারণ নেই। সুকুমার বাবু জানতেন এই ডায়েরির কথা? সেটা ওকে জিজ্ঞেস করুন। আমরা সকলে বসবার ঘরে জমায়েত হয়েছিলাম। মিনিট খানেকের মধ্যে সুকুমার বাবু চক্রবর্তী এলেন। ফেরুদা প্রশ্ন করতে সুকুমার বাবু বললেন, ডাক্তার মুন্সির ডায়েরি লিখবেন, এতে আশ্চর্যের কিছু নেই, কিন্তু উনি কাজটা করতেন দিনের শেষে শুতে যাবার আগে। ডায়েরিও শোবার ঘরেই থাকতো নিশ্চয়। এই লাল বই আমি কোনোদিন দেখিনি। বসুন। সুকুমার বাবু দাঁড়িয়ে কথা বলছিলেন। ফেলুদা বলতে চান একটু অবাক হয়েই বসলেন। আমি বুঝলাম ফেলুদা আরো কিছু জিজ্ঞেস করতে চায়। সুকুমার বাবু, বলল ফেলুদা, আপনি নিশ্চয়ই চান যে ডাক্তার মুন্সির আততায়ী উপযুক্ত শাস্তি হোক, তা নয় কি? আমার দায়িত্ব, বলে চলল ফেলুদা, হলো সেই আততায়ীকে খুঁজে বার করা। একটা কারণ, এখন আমি বুঝতে পারছি যে আততায়ী এই বাড়িতেই রয়েছেন। সেদিন আমি এই বাড়িতে যারা থাকেন তাদের প্রত্যেককে জেরা করেছি। তার ফলে আমি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। হয়তো আমার তরফ থেকে যথেষ্ট প্রশ্ন করা হয়নি, এবং যাদের প্রশ্ন করেছি তারা আমার সব প্রশ্নের জবাব দেননি। একটা প্রশ্ন আমি করিনি, আজ করতে চাই। বলুন। একটা ব্যাপারে আমাদের মনে খটকা জেগেছে। কি? শঙ্করবাবুর মতে ডাক্তার মুন্সি তার লেখা এবং পেশেন্ট ছাড়া আর সবকিছু সম্বন্ধে উদাসীন ছিলেন। কিন্তু আপনি তো তার পেশেন্টও নন, তাহলে আপনার প্রতি তিনি এতটা স্নেহ বর্ষণ করবেন কেন? ডায়েরিতে পড়েছি 5 বছর আগে আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়। তার সমস্ত খরচ মুন্সি বহন করেন। অপারেশনের পর আপনি 10 দিনের জন্য পুরী যান, সেই খরচও তিনি বহন করেন। কেন? এর কোনো কারণ আপনি দেখাতে পারেন? এই পক্ষপাতিত্ব কিসের জন্য? জানি না। উত্তরটা আসতে যৎ সামান্য দেরি হলো সেটা নিশ্চয়ই ফেলুদা লক্ষ্য করেছে। সেটা তার পরের উত্তর থেকে বুঝতে পারলাম। আমি আবার বলছি সুকুমার বাবু, আপনি সত্যি কথা বললে বা গোপন না করলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যায়। এবার উত্তরে দেরি হলো না, আমি সত্যি বলছি। লালমোহন বাবু আমাদের নামিয়ে দিয়ে টুমরো মর্নিং বলে গড়পার ফিরে গেলেন। ফেলুদা সোজা তার শোবার ঘরে ঢুকে দরজাটা ভেজিয়ে দিল। বুঝলাম সে ডায়েরিতে মনোনিবেশ করবে। ঘড়িতে এখন 3:25। পাখাটা ফুল স্পিড করে দিয়ে সোফায় গা ছড়িয়ে শুয়ে আমি একটা ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন খুলে অ্যান্টার্কটিকার বিষয়ে চমৎকার সব ছবি সমেত একটা লেখা পড়তে লাগলাম। 4:30টায় শ্রীনাথ চা আনলো। আমারটা টেবিলের উপর রেখে ফেলুদার ঘরের দরজার টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে ফেলুদা বেরিয়ে এসে বলল, এ ঘরেই চা দাও। বুঝতে পারছি ডায়েরিটা পড়া হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম, কিছু পেলে? ফেলুদা কাউচে বসে পকেট থেকে ডায়েরি আর চারমিনার প্যাকেটটা বার করে টেবিলের উপর রেখে গরম চা একটা ছোট্ট চুমুক দিয়ে বলল, তোকে কয়েকটা আইটেম পড়ে শোনাচ্ছি, আমার মনে হয় চিন্তার খোরাক পাবি। আমি আগেই লক্ষ্য করেছিলাম ডায়েরির মাথার দিকটা দিয়ে কয়েকটা ছেঁড়া কাগজে উকি মারছে। ফেলুদা কোনো রকম তাড়াহুড়া না করে এটা 4 মিনিট ধরিয়ে প্রথম টুকরো মার্কে ডায়েরিটা খুলল। শোন, এটা 3 সপ্তাহ আগের এন্ট্রি, আমি ইংরেজি থেকে বাংলা করছি। আজ একটা নতুন পেশেন্ট, রাধানাথ মল্লিক। আমার ঘরে ঢুকে চেয়ারে বসে প্রথমে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে হাতের তলায় রেখে শিরার দিকে আবার আমার দিকে বার কয়েক রেখে কাগজটা দলা পাকিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল। ওটা কি ফেললেন? জিজ্ঞেস করতে ভদ্রলোক বললেন, টেলিগ্রাফের খবর আপনার ছবি সমেত। আমি বললাম, আপনি কি যাচাই করে নিলেন ঠিক লোকের কাছে এসেছেন কিনা?
এবার একটা ছোটখাটো বিস্ফোরণ হলো। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকেই না। যাচাই করে নিতে হবে বই কি, পারসিকিউশন মেনিয়া। 4 পাতা পরে দ্বিতীয় এন্ট্রি। শোনো, আরএমকে নিয়ে সমস্যা। সে নিজের বাড়িতে এক দণ্ড টিকে থাকতে পারে না, আর দাদা তার পড়শি সকলে তার মনে আতঙ্কের সঞ্চার করেছে। ডিফিকাল্ট কেস। আমি বলেছি কাল থেকে যেন সে আমার এখানে চলে আসে। 2টো ঘর তো খালিই পড়ে আছে, দোতলায়, আর একটাতেই থাকবে। তৃতীয় এন্ট্রি, এটা দিনই 4 পরে। আরএমকে নিয়ে সমস্যা মিটছে না। আজ ওকে কাউচে শোয়ানোর আগে ও আমার অফিসে এসে বসেছিল। আমি তখন বিলেত থেকে সদ্য আসা একটা জরুরি চিঠি পড়ছি। পড়া শেষ করে ওর দিকে চেয়ে একটা আশ্চর্য ব্যাপার দেখলাম। আমার ভারী কাচের পেপার ওয়েটটা হাতে নিয়ে ও কেমন যেন অদ্ভুতভাবে আমার দিকে চেয়ে আছে। ও যদি আমাকেও ওর শত্রুপক্ষ মনে করে তাহলে তো মুশকিল। 4 নম্বর এন্ট্রি। আমার ওষুধের শিশিটা ভুল করে আপিস ঘরে ফেলে এসেছিলাম। রাত্রে শোবার আগে সেটা আনতে গিয়ে প্যাসেজ থেকে বুঝলাম ঘরে বাতি চলছে। ভেবেছিলাম হয়তো সুখময় কোনো কাজ করছে, কিন্তু গিয়ে দেখি শঙ্কর। সে আমার দিকে পিঠ করে ঝুঁকে টেবিলের নিচে দেরাজটা বন্ধ করছে। আমায় দেখে ভারী অপ্রস্তুত হয়ে বলল ওর এয়ারমেল খাম ফুরিয়ে গেছে, তাই এখানে আছে কিনা দেখতে এসেছিল। আমি ওকে 2টো খাম দিয়েছিলাম। ওই দেরাজেই থাকে আমার পাণ্ডুলিপি। এরপর একেবারে শেষ পাতে শেষ এন্ট্রি। এর সঙ্গে রাধাকান্ত মল্লিকের কোনো যোগ নেই, আর এটা সত্যি রহস্যজনক। কি ভুলই করেছিলাম। যাক, তবু যে ভুলটা ভেঙেছে। কিন্তু আর এর জের কি তাহলে অনির্দিষ্টকাল ধরে চলবে, নাকি ওটা নিয়ে অযথা চিন্তা করছি? ফেলুদা ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অদ্ভুত কেস। তার মানে রহস্যের জট এখনো ছাড়াতে পারোনি? না, তবে কিভাবে প্রসিড করতে হবে তার একটা ইঙ্গিত পেয়েছি। এবার কিছু দৈহিক পরিশ্রম আছে, রুটিন এনকোয়ারি। তুই জটায়ুকে ফোন করে বলে দে কাল যেন সকালে না এসে বিকেলে আসেন। সকালে আমি থাকছি না। নয়। ফেলুদা পরদিন সকাল 8টায় বেরিয়ে 2:30টায় ফিরল। ও নাকি বাইরে লাঞ্চ সেরে এসেছে। কাজ হলো কিনা জিজ্ঞেস করতে ঠিক ভরসা পাচ্ছিলাম না, কারণ ওর মধ্যে একটা ছাপা উত্তেজনা লক্ষ্য করছিলাম। তার মানে সাকসেস না ফেলিওর সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ফেলুদা সোফায় বসার আগে 2টো ফোন করলো। এটা শঙ্কর মুন্সিকে, অন্যটা ইন্সপেক্টর সোমকে। দুজনই একই ইনস্ট্রাকশন, আগামীকাল সকাল 10টায় সুইনহো স্ট্রিটে বৈঠকে সবাই যেন উপস্থিত থাকে। এবার এটা 4 মিনিট ঘুরিয়ে ফেলুদা সোফায় বসে সামনের টেবিলের উপর পাটা ছড়িয়ে দিয়ে বলল, আমারও মুন্সির মতো বলতে ইচ্ছা করছে। কি ভুলই করেছিলাম। রহস্য উদ্ঘাটনের চাবি কয়েকটা সামনের চোখে পড়ে আছে, অথচ দেখতে পাচ্ছিলাম না। আমি একটা কথা না জিজ্ঞাসা করে পারলাম না, অপরাধীকে আমরা চিনি তো? নিশ্চয়ই, বলল ফেলুদা। তোর যখন এত কৌতূহল, তখন আমি তোকে কয়েকটা প্রশ্ন করছি, যেগুলোর উত্তর ঠিক মতো দিতে পারলে হয়তো তুই নিজেই সমস্যার সমাধান করতে পারবি। আমি চুপ, বুক ঢিপ ঢিপ। 1, নতুন ডায়েরিটায় লক্ষ্য করার মতো বিশেষ কিছু দেখলি? একটা ব্যাপারে খটকা লাগলো। কি? খুনের আগে রাত পর্যন্ত ডায়েরি লিখে গেছেন ভদ্রলোক, কিন্তু আর আসার কোনো উল্লেখ নেই। এক্সপ্লেন। 2, বিসর্জন কথাটা বলতে প্রথমে কি মনে হয়? নাটক, রবীন্দ্রনাথ। হলো না। দাঁড়াও দাঁড়াও, জল, জলে কিছু ফেলে দেওয়া। গুড। 3, নেমোসিস কাকে বলে জানিস? নেমেসিস? হ্যাঁ, ইংরেজি কথা। গ্রিক। ওরে বাবা, সে কি করে জানবো? তাহলে শিখে নে। অপরাধ করে যে শাস্তি সাময়িকভাবে এড়িয়ে গেলেও একদিন না একদিন ভোগ করতেই হবে, একে বলে নেমোসিস। এই নেমোসিসের পর ভয় পাচ্ছিল এ, জি এবং আর। আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছিল, তাই ফেলুদা চুপ করে আছে দেখে বললাম, আরো আছে? আরেকটা বলবো, বেশি বললে কালকে নাটকটা আবার জমবে না। ঠিক আছে। ফিজিশিয়ান হিল ডাইসেল,
মানে জানিস? এ তো ইংরেজি প্রভাত। ডাক্তার, আগে নিজের ব্যারাম সারাও। আরেকবার শেষ কথা বলে দিচ্ছি তোকে। সাজা কথাটা অনেকগুলো মানে পাবে অভিধানে। তার মধ্যে দুটো মানে নিয়ে আমাদের কারবার। বুঝেছি। চা দেবার মিনিট 10 আগে জটায়ু এসে হাজির। কাউচে বসে প্রথম প্রশ্ন হলো, আমরা কোন স্টেজে আছি? উত্তরে ফেলুদা মিনার্ভা বলে লালমোহনবাবুকে অসম্ভব ব্রুকুটি করতে দেখে বলল, পেনাল্টিমেট। পেনাল্টি? কি বললেন? আপনার ইংরেজিটা রপ্ত হলো না কিছুতে। পেনাল্টি মানে লাস্ট বাট ওয়ান। লাস্ট স্টেজে পৌঁছচ্ছি কবে? কাল সকাল 10টায় মুন্সি প্যালেসের সর্বসম্মুখে জবনিকা উত্তোলন। আর পতন ধরুন তার আধা ঘন্টা বাদে। 4 জনের উপর সন্দেহ। হ্যাঁ, ইনি মিনি মাইনি মো। উফ, কথায় কথা আপনার এই প্রগল্ভতা অসহ্য। এইটা অন্তত বলুন যে শঙ্কর সুখময় রাধাকান্ত। ফেলুদা হাত তুলে বাধা দিয়ে বলল, আর স্পিকিংটি নট। এখানে দাঁড়ি। আপনি দিন দাঁড়ি। আমার বলা শেষ হয়নি। নাটকের ক্লাইম্যাক্স আমার হাতে, আপনার হাতে নয়। এই ওয়ার্নিং দিয়ে দিল। আপনি যে ভয় পাইয়ে দিচ্ছেন। ভয়ের কিচ্ছু নেই। আপনার সিংহাসন কেউ টলাতে পারবে না। তার তারিফের সিংহাসনের ভাগ আপনিই পাবেন তাতেই সন্দেহ নেই। কিন্তু সিংহাসনের পাশে একটা ছোট্ট স্পেশাল আসন, আর তারিফের পাশে একটা মিনি তারিফ। এ দুটো আমার বরাদ্দ থাকবেই। পরদিন ভোরে এক পশলা বৃষ্টি হতে আমাদের পাড়াতে কিছুটা জল জমেছিল। তাও ঠিক রাত 9টার সময় বগলের ছাতা, কাঁধে ঝোলা আর মুখে হাসি নিয়ে লালমোহনবাবু এসে হাজির। তপেশ ভাই, কাউচে বসে বললেন ভদ্রলোক, জগন্নাথকে বলো যেন আজ খিচুড়ি করে। নাটকের পর মধ্যাহ্নভোজটা এখানেই সারব। চা খেয়ে 10টার 5 মিনিট আগে আমরা সুইনহাউস স্ট্রিটে পৌঁছে গেলাম। আমাদের আগে পুলিশ হাজির। ইন্সপেক্টর সোম ফেলুদাকে গুড মর্নিং করে বললেন, আমি আপনার মেথড তো জানি, তাই সকলকে বৈঠকখানায় জমায়েত হতে বলে দিয়েছি। বেয়ারা বসার ব্যবস্থা করে দিয়েছে। কেবল মিসেস মুন্সিরও থাকার দরকার কিনা সেটা জানাচ্ছিল। ফেলুদা না থানারে বলল, উনি না থাকাটাই বাঞ্ছনীয়। সবাই যে যার জায়গা নিয়ে বসতে বসতে একতলায় বড় ঘড়িতে ঢং ঢং করে 10টা বাজল। ফেলুদা উঠে দাঁড়িয়ে একবার চারিদিকে দেখে নিয়ে ঘড়ির শেষ ঢঙের রেশটা মিলিয়ে যেতে কথা আরম্ভ করে দিল। আমি প্রথমে শঙ্করবাবুকে একটা প্রশ্ন করতে চাই। শঙ্করবাবু ঘরের উল্টো দিকে বসেছিলেন। তার দৃষ্টি ফেলুদার দিকে ঘুরল। ফেলুদা বলল, আমি সেদিন যখন বললাম যে ডাক্তার মুন্সি তার ডায়েরিতে অনেকবার আপনার উল্লেখ করেছেন, তা শুনে আপনি বিস্মিত হন। এবং আমি যখন বললাম যে তিনি আপনার সম্বন্ধে নিশ্চয়ই সত্যি কথাই বলেছেন, তখন আপনি বেশ বিরক্ত হয়ে বললেন, বাবা আমাকে চিনলেন কবে, কিভাবে? তিনি তো তার রোগী নিয়ে পড়ে থাকতেন। শঙ্করবাবু, আপনি কেন ধরে নিয়েছিলেন যে বাবা আপনার সম্বন্ধে অপ্রিয় কথাই বলেছেন? আমি তো কিছুই বলিনি। কারণ বাবা সামনাসামনি কখনো আমার প্রশংসা করেননি। নিন্দা করেছেন কি? না, তাও করেননি। তাহলে আপনি বা আপনার সম্বন্ধে ডাক্তার মুন্সির প্রকৃত মনোভাব কি করে জানলেন? ছেলে তার বাবার মন জানবে না কেন? সে তো অনুমান করতে পারে। বেশ, এবার আরেকটা কথায় আসি। আমি গতকাল দুপুরে একবার আপনাদের এখানে এসেছিলাম। এ বাড়িতে ভিতরস্থানীয় যারা আছে তাদের ডেকে ডেকে আমি কয়েকটা প্রশ্ন করি। একটা প্রশ্ন আপনাকে নিয়ে, সেটার উত্তর দেয় আপনাদের মালিক গিরিধারী। প্রশ্ন ছিল, আপনার বাবার খুনের দিন সে আপনাকে ভোরে বেরোতে দেখেছিল কিনা? মালি বলে, হ্যাঁ, আপনার হাতে একটা কালো চামড়ার ব্যাগ ছিল। বর্ণনায় বুঝি সেটা বিফ্রিজ বা পোর্টফোলিও জাতীয় ব্যাগ। এ ব্যাগে কি ছিল সেটা আপনি বলবেন কি? শঙ্করবাবু চুপ। তার নিঃশ্বাস জোরে জোরে পড়তে শুরু করেছে। আমি বলবো কি ছিল, বলল ফেলুদা। শঙ্করবাবু নিরুত্তর। ফেলুদা বলল, ব্যাগে ছিল আপনার বাবার ডায়েরি পাণ্ডুলিপি, ডাক্তারের সঙ্গে দেখা করে বা করার আগে। আপনি সেটা লেকের জলে বিসর্জন দেন। তবে তার কারণ? ফেলুদা গলা চড়ে উঠে। আপনি ডায়েরিটা পড়ে দেখেছেন যে আপনার বাবা আপনার সম্বন্ধে একটিও প্রশংসাসূচক কথা বলেননি। তিনি, ফেলুদার গলা চাপিয়ে শঙ্করবাবু বলে উঠলেন, ইয়েস ইয়েস, এ বই ছাপা হলে আমার রোজগারের রাস্তা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত। অলস, উদ্যমহীন, রেসপন্সিবল, অস্থিরমতি, কি না বলেননি উনি আমাকে। রাইট, বলল ফেলুদা। তাহলে এটাও স্বীকার করুন যে সেদিন গলার স্বর পাল্টিয়ে
আরের ভূমিকা নিয়ে আপনি আমাকে ফোনটা করে আপনার বাবার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি মিথ্যা কথা বলেছিলেন, সন্দেহ যাতে আপনার উপর না পড়ে। শঙ্করবাবু দাঁড়িয়ে উঠেছিলেন, এবার ধপ করে বসে পড়লেন। আরের কথাই যখন বলল ফেলুদা, তখন ব্যাপারটা আরেকটু তুলিয়ে দেখা যাক। ফেলুদার দৃষ্টি এবার বায়ে বসা সুকুমার বাবুর দিকে ঘুরল। আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, করুন। ইংরেজিতে যাকে হান্স বলা হয়, সে হান্সের উপর নির্ভর করে আমি গতকাল সকালে একবার ৩৭ নম্বর বেলতলা রোডে যাই। সকলের অবগতির জন্য বলছি, এটা হলো সুখময় বাবুর বাড়ির নাম্বার। আমার মনে হচ্ছিল উনি কিছু তথ্য গোপন করে যাচ্ছেন এবং হয়তো ওর বাড়ির লোকের সঙ্গে কথা বললে কিছুটা আলোর আশা পাওয়া যেতে পারে। ফেলুদার দৃষ্টি ঘুরে গিয়েছিল, এখন আবার ফিরে এলো সুকুমার বাবুর দিকে। আপনার মার সঙ্গে কথা বলে জানতে পারি আপনার বাবার মৃত্যু হয় ২৪ বছর আগে, গাড়ি চাপা পড়ে। এ তথ্যটা কি ডাক্তার মুন্সি জানতেন? দৃষ্টি মেঝে থেকে না তুলে উত্তর দিলেন সুকুমার বাবু, জানতেন। ইন্টারভিউর সময় আমার বাবা ৩৭ বছর বয়সে মারা যান জেনে ডাক্তার মুন্সি জিজ্ঞেস করেন কিসে তার মৃত্যু হয়। খুব সতর্ক লোকের একটা কেমন ভুল হয় তার একটা উদাহরণ দিন। শঙ্কর মুন্সি যখন আমার বাড়িতে আসেন তখন নিজের পরিচয় দিতে বলেন যে তিনি ডাক্তার রাজেন মুন্সির ছেলে। এই রাজের নামটা আমার মাথা থেকে বেমালুম লোপ পেয়ে যায়। সেটা হলো ডাক্তার মুন্সি। কাল ওর লাল ডায়েরি খুলে প্রথম পাতাতে আর মুন্সি দেখে আমি চমকে উঠি। তাহলে কি ডাক্তার মুন্সি নিজেই তার ডায়েরির আর, এবং তিনিই গাড়ি চাপা দিয়ে লোক মেরে চতুর্দিকে ঘুষ দিয়ে আইনের কবল থেকে নিজেকে বাঁচান, আর সে মৃত্যু ব্যক্তিরই ছেলে তারই কাছে আসে ২৪ বছর পর চাকরির ইন্টারভিউ দিতে। ভুল 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 চেঁচিয়ে উঠলেন সুকুমার বাবু। আমার বাবাকে যিনি চাপা দেন তার উপযুক্ত শাস্তি হয়। সে কথা কি ডাক্তার মুন্সি জানতেন? না, তার ধারণা ছিল তিনি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আসল ঘটনা তিনি জানতে পারেন মৃত্যুর আগের দিন। কিভাবে? উনি আমাকে ডেকে বলেন যে ওর একটা স্বীকারোক্তি করার আছে, সেটা না করলে উনি শান্তি পাবেন না। স্বীকারোক্তিটা কি জানতে পেরে আমি বলি, ডাক্তার মুন্সি আপনি ভুল করছেন, আমার বাবাকে যিনি চাপা দেন তার শাস্তি হয়েছিল। কথাটা শুনে উনি স্তম্ভিত হয়ে যান, আর আমি বুঝতে পারি যে তিনি আমার উপর এত সদয় ছিলেন। ঘরের উল্টো দিক থেকে একটা ছোট্ট শুকনো হাসি শোনা গেল। শঙ্কর বাবু কিছু বলবেন? ফেলুদা জিজ্ঞেস করলেন। না বললে আপনি আরো বেশি ভুল পথে গিয়ে পড়বেন। মানে, আমার বাবা জীবনে কখনোই গাড়ি চালাননি। সে তথ্য আমার অজানা নয় শঙ্কর বাবু। মালির সঙ্গে কথা বলার পর আপনার ড্রাইভারের সঙ্গে আমার কথা হলো। সে কি বলে, ৩০ বছর সে আপনাদের ড্রাইভারি করেছে, তার মধ্যে সে মাত্র একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাতে আপনার বাবা তারা ছিল বলে অনিচ্ছা সত্ত্বেও জনবহুল রাস্তায় তাকে জোরে গাড়ি চালাতে হচ্ছিল। যখন দুর্ঘটনাটা ঘটে তখন ডাক্তার মুন্সি একটা নিজেকে দায়ী করেন। ড্রাইভারের যাতে দণ্ড না হয় তার জন্য তিনি যা করবার সবই করেছিলেন। তা সত্ত্বেও ড্রাইভারের অনুতাপ আর আতঙ্ক কিছুতেই যাচ্ছিল না। তখন মুন্সি তার চিকিৎসা করে তাকে ভালো করে তোলেন। অর্থাৎ আপনার বাবা ডায়েরিতে একটু মিথ্যে লেখেননি, এবং আর হচ্ছে নট রাজেন মুন্সি বাট ড্রাইভার রঘুনন্দন তেওয়ারি। বাট হু কিল মাই ফাদার? অসহিষ্ণুভাবে চেঁচিয়ে উঠলেন শঙ্কর মুন্সি। এসব ব্যাপারে একটু ধৈর্য ধরতে হয় মিস্টার মুন্সি। তারপর মুন্সির দিক থেকে তার দৃষ্টি ঘুরে একটি অন্য ব্যক্তির উপর গিয়ে পড়ল। এ ঘরে একজন ব্যক্তি আছেন যাকে আমরা অসুস্থ বলে জানি, বলল ফেলুদা। এর আগে তিনি দুবার আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং দুবারই নানান অঙ্গভঙ্গির সাহায্যে নিজেকে অসুস্থ বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আজ তাকে দেখছি তিনি সম্পূর্ণ সুস্থ মানুষের চেহারা নিয়ে আমার ভাষণ শুনছেন। মিস্টার মল্লিক, আপনি কি আপনা থেকেই সেরে গেলেন? রাধাকান্ত মল্লিক হঠাৎ যেন শক খাওয়া মানুষের মতো চমকে উঠলেন। কি 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 বললেন? বলুন, শুনছি। বলেছি যে আপনার জেরায় সকলে অল্প বিস্তর মিথ্যা বলেছেন বা সত্য গোপন করে গেছেন, কিন্তু আপনি তো সবাইকে টেক্কা দিয়েছেন। মল্লিক এখনো একদৃষ্টে ফেলুদার দিকে চেয়ে, তার মনের ভাব বোঝার কোনো উপায় নেই। ফেলুদা বলল, আপনি বলেছিলেন পপুলার ইন্স্যুরেন্সে কাজ করেন, আমি সেটা ভেরিফাই করতে সেখানে গিয়েছিলাম। গিয়ে শুনলাম আপনি আর সেখানে নেই, 4 মাস হলো ছেড়ে দিয়েছেন। আপনি কি তাহলে বেকার, না অন্য কোথাও কাজ করছেন? ইন্স্যুরেন্স অফিসে প্রশ্নের জবাব কেউ দিতে পারল না।
তাই আমি অফিস থেকে আপনার বাড়ির ঠিকানা জোগাড় করে সেখানে গিয়েছিলাম। সতীশ মুখার্জি রোড, তাই না? মল্লিক এখনো চুপ, তার দৃষ্টি সামনের দিকে। সত্য, এই মামলায় বিস্ময়ের শেষ নেই, বলে চলল ফেলুদা। আপনি ডাক্তার মুন্সিকে বলেছিলেন আপনার বাবা, আপনার দাদা সকলেই আপনার মনে আতঙ্কের সঞ্চার করেছে, অথচ আপনার বাড়ি গিয়ে দেখি আপনার বাবা দাদা কেউই নেই। বা মারা গেছেন প্রায় 25 বছর হলো, আর দাদা বলে তো কেউ কোনোদিনই ছিলই না। আপনার বিধবা মার কাছ থেকে জানি যে আপনি একটা যাত্রা কোম্পানিতে যোগ দিয়েছেন, বর্তমানে ট্যুরে আছেন। এবার রাধাকান্ত মল্লিক মুখ খুললেন। আমি যে সত্যবাদী যুধিষ্ঠির, এটা আমি কোনোদিনই ক্লেম করিনি, কিন্তু আপনি কি বলতে চান আমি খুন করেছি? আমি ধাপে ধাপে এগোই মল্লিক মশাই, লাপে লাপে নয়। আপনি খুনি কিনা সে ব্যাপারে পরে আসছি। প্রথমে দেখছি আপনি প্রবঞ্চক। মনোবিকারে অভিনয় করে আপনি মুন্সির কাছে এসেছিলেন চিকিৎসার জন্য। আপনি কেন এসেছিলাম সেটা জানেন আপনি? ফিরোদাকে বাধা দিয়ে জোরালো গলায় বললেন মল্লিক। এটা আপনার মার কাছ থেকে জানি যে আপনার বাবা গাড়ি চাপা পড়ে মারা যান। যিনি চাপা দেন তার কোনো শাস্তি হয়নি, এবং গাড়ির মালিক এসে আপনার মার হাতে 5,000 টাকা তুলে দেন ক্ষতিপূরণ হিসাবে। ইয়েস, চেঁচিয়ে উঠলেন রাধাকান্ত মল্লিক। তখনই দেখি ভদ্রলোককে, আর তারপরে ছবি দেখি কাগজে এই সেদিন সে একই চেহারা, আর দেখে স্থির করি যে একে বাঁচতে দেওয়া চলে না। কল্পনা করতে পারেন, এটা 12 বছরের ছেলে বাবার পিছনে পিছনে ট্রাম থেকে নামছে, চোখের সামনে বাবা মোটরের তলায় তলিয়ে গেল। ওহ, কি ভয়ঙ্কর দৃশ্য! আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে। মাসের পর মাস ধরে মাকে জিজ্ঞাসা করেছি, যে লোকটা বাবাকে চাপা দিল তার শাস্তি হবে না? বড় লোকদের শাস্তি হয় না বাবু, বড় লোকেরা পার পেয়ে যায়। আর তারপর হঠাৎ কাগজে ছবি দেখি, এক মুহূর্তে মনস্থির করে ফেলি এর শাস্তি হবে, আর সে শাস্তি দেব আমি। তারপরে মনোবিকারে অভিনয় করার সিদ্ধান্ত। হ্যাঁ, কিন্তু খুন করা যে এত কঠিন কে জানতো? বুঝতে পারছিলাম এই জিনিসটা ছট করে হবার সময় নয়, সময় লাগবে আমার মনকে শক্ত করতে। শেষকালে মন শক্ত হলো, অস্ত্র জোগাড় হলো। মুন্সিরে অফিস ঘরে একটা পেপার নাই। বাবার দেহ থেকে যে রক্ত বেরোতে দেখেছি, তার হত্যাকারীর দেহ থেকে রক্তপাত না হলে পর্যন্ত শাস্তি হবে না। তারপর তারপর কি মল্লিক মশাই? অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। ছোড়া হাতে নিয়ে ঘরে ঢুকেছি। পশ্চিমের জানলা দিয়ে চাঁদের আলো এসে মুন্সির উপরে পড়েছে। মুখ হাত খোলা, চোখে নিষ্প্রাণ চাউনি, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ নেই। আমি খুন করবো কি? সে লোক তো অলরেডি ডেড, ডেড, ডেড। তৃতীয় ডেট কথাটা বলার সঙ্গে সঙ্গে একটা ধূপ করে শব্দ হলো। যার কারণ হচ্ছে ডেটার মুন্সির শালা চন্দ্রনাথ বাবু। তিনি সংজ্ঞা হারিয়ে চেয়ার থেকে উল্টো মেঝেতে পড়েছেন। সোম তার দিকে দৌড়ে গেলেন, আর সেই সঙ্গে ফেলুদা বলে উঠল, দেখে নিন মিস্টার মুন্সি, আপনার মামা, আপনার মার যমজ ভাই, হি কিলড ইউর ফাদার। মানে? হঠাৎ থাকতে না পারে চেঁচিয়ে উঠলেন জটায়ু, মোটিভ? ফেলুদার দৃষ্টি এবার শঙ্কর বাবুর দিকে গেল। আপনি বলতে পারেন না শঙ্কর বাবু? আপনি তো ডায়েরিটা পড়েছেন। শঙ্কর বাবু ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বললেন। মানুষকে চেনা এত সহজ নয় শঙ্কর বাবু, বলল ফেলুদা। জানোয়ারের সঙ্গে মানুষের আসল তফাৎ। জানোয়ার ভান করতে জানে না, অভিনয় জানে না, মনের ভাব লুকোতে জানে না। ডাক্তার মুন্সি আপনার মা সম্বন্ধে মোটেও উদাসীন ছিলেন না। থাকলে ডায়েরিটা তাকে কখনোই পড়তে দিতেন না, কখনোই যে ডায়েরি তাকে উৎসর্গ করতেন না। ব্যাপারটা আসলে উল্টো। উদাসীন্য যদি কারোর তরফ হয়ে থাকে, তিনি হলেন আপনার বিমাতা, যিনি তার সমস্ত স্নেহ, ভালোবাসা, চিন্তা, ভাবনা ঢেলে দিয়েছিলেন তার অকর্মণ্য ভাইয়ের উপর। এবার খুনের মোটিভটা কি, সেটা কি একবার সমবেত সকলকে বলবেন? প্রায় যান্ত্রিক মানুষের মতো কথা বেরোলো শঙ্করবাবুর মুখ থেকে। বাবার হলেন 4 ভাগ পাবে মনস্তাত্ত্বিক সংস্থা, 4 ভাগ আমি, আর 8 ভাগ আমার মা। ইতিমধ্যে মিস্টার সোমের পরিচর্যায় চন্দ্রনাথ বাবুর জ্ঞান ফিরেছে। ফেলুদা তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, খুন করার সিদ্ধান্ত কি আপনার? চন্দ্রনাথ বাবু মাথা নাড়লেন, তার দৃষ্টি মেঝের কার্পেটের দিকে। একটা দীর্ঘ প্রশ্বাসের পর কথা বেরোলো, এত ক্ষীণ
যে বেশ কষ্ট করে বুঝতে হয়। না, সিদ্ধান্ত ডলির। ডলি আমার হাতে মান্দিস্তা তুলে দেয়। হুম, বুঝেছি। ফেলুদা যেন বেশ ক্লান্তভাবে চেয়ারে বসে পড়ল। শুধু একটা আফসোস, গভীর আফসোস, ডায়েরিটা বেরুর নিঃসন্দেহে সাহিত্যিক হিসেবে ডক্টর মুন্সির সুনাম হতো। সে ডায়েরি এখন সলিল গর্ভে। অ্যাটেনশন, স্পটলাইট! ঘর কাঁপিয়ে সবাইকে চমকে দিয়ে চেঁচিয়ে উঠলেন জটায়ু। সবাই তার দিকে দেখছে দেখে একটা অদ্ভুত হেসে কাঁধের ঝুলা থেকে একটা ফাইল বের করে সেটাকে মাথার উপর তুলে ঝান্ডার মতো নাড়তে নাড়তে বললেন, জলে যায়নি, জলে যায়নি, হিয়ার ইট ইজ। ডক্টর মুন্সির পাণ্ডুলিপি? অবাক হয়ে প্রশ্ন করলো ফেলুদা। সেটা কি করে হয়? ইয়েস স্যার, থ্যাঙ্কস টু বিজ্ঞানের অগ্রগতি। একদিনে পড়া হবে না বলে এটা জিরক্স করিয়ে রেখেছিলাম। জিরক্স, এক্সি আর ও এক্স। নিন সুকুমার বাবু, টাইপিং শুরু করে দিন। শেষ হলে পর সোজা নর্থ পোল। এখানে অবশ্যই একটা জটায়ু মার্কা ভুল হয়। পেঙ্গুইন নর্থ পোলে থাকে না, থাকে সাউথ পোলে।